হাই ভিউয়ার্স, গত পর্বে আমরা এইচটিএমএল সম্পর্কে জেনেছি। এইচটিএমএল কি সেই সম্পর্কে ওই ভিডিওতে আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন। আজ আমরা জানবো এইচটিএমএল কোড রান করার জন্য একটি কোড এডিটর কিভাবে সাজাতে হয় বা একটা কোড এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা সম্পর্কে। ওকে, তো কোড লেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোডের জন্য একটা সুনির্দিষ্ট ফাইল তৈরি করা। ওকে, সুনির্দিষ্ট ফাইল বলতে আমি কেমন ফাইল বোঝাচ্ছি। আমি গতদিন বলছিলাম আপনাদেরকে যে এইচটিএমএল ফাইল কেমন হবে। এইচটিএমএল ফাইলের জন্য সুনির্দিষ্ট একটি এক্সটেনশন আছে। সেই এক্সটেনশনটা কি ডট এইচটিএমএল হতে পারে অথবা ডট এইচটিএমএল হতে পারে। এবার আমরা এক্সটেনশন কি সেটা জানি। এক্সটেনশন হচ্ছে কোনো ফাইলের কম্পাইল করার যে ধরন সেটাকে বিবরণ করা। যেমন ধরেন আপনি স্কুল লাইফে দেখছেন যে যে কোনো ফাইল ডট পিডিএফ হতে পারে, ওটা বুক টাইপের হয়, বা ডট জেপিজি হতে পারে ছবি, বা ডট এমপি4 হতে পারে ভিডিওকে বোঝাচ্ছে। তো এমন অনেক ফাইলের ধরন আছে। এই ধরনগুলো দিয়ে বা এই এক্সটেনশনগুলো দিয়ে কি বোঝায়? এক্সটেনশনগুলো দিয়ে বোঝায় যে আসলে আমাদের ফাইলটা কেমন তা। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় একটা ডট জেপিজি ফাইল, এটা কিভাবে বুঝে যে আসলে এটার মধ্যে একটা ছবি আছে এবং এটাকে এটাকে কম্পিউটার ছবি হিসেবে আপনার সামনে প্রদর্শিত করবে স্ক্রিনে। ওকে, এখন দেখেন কম্পিউটার কি করে। আমরা যখন একটা ছবি ইনপুট করি ডট জেপিজি এক্সটেনশন সহ, তখন কম্পিউটার আমাদের যে জেনারেল ল্যাঙ্গুয়েজ সেটাকে তো সে বুঝে না। এটা তো গত পর্বে বলে আসছি যে সে বুঝে শুধু কি বাইনারি কোড সম্পর্কে। বাইনারি কোড সম্পর্কে একদিন আলোচনা করা হবে। তো বাইনারি কোড ছাড়া একটা মেশিন, লোকাল মেশিন কিছুই বুঝে না। তাহলে ডট জেপিজি দিয়ে আমরা কি বুঝাচ্ছি? সে তো আর ডট জেপিজি অ্যালফাবেটটাকেও চিনল না, সে তো বাইনারি কোডকে চিনে। ওকে, যখন ডট জেপিজি পাঠানো হচ্ছে তার সামনে তার নাম সহ ডট জেপিজি যখন পাঠানো হচ্ছে, তখন কম্পিউটারের বা আপনার লোকাল মেশিনের যে কম্পাইলার আছে সেই কম্পাইলার ওই ফাইলটাকে রিড করে ওই ডট জেপিজির কারণে, যে এটা আসলে ডট জেপিজি আছে, ওটাকে কনভার্ট করে আপনার লোকাল মেশিনে এর আগে যে সেভ করা ফাইল আছে, যেটা উইন্ডোজ দেওয়ার সময় বা লিনাক্স ইনস্টল করার সময় এই সকল ডিফল্ট ফাইলগুলো আসে তার সাথে ম্যাচ করে দেখে যে আসলে এটা কোন অ্যালফাবেট বা কোন সংখ্যার সাথে ম্যাচ যাচ্ছে। যখন সেটাকে ম্যাচ করতে পারে তখন সেটাকে, যদি জেপিজি হয় তাহলে জেপিজি ফরম্যাটে আপনার সামনে পিক্সেল রূপে দেখায় এবং আপনি ছবি দেখেন। অর্থাৎ কি করে, আমাদের ফাইলের যে এক্সটেনশন আছে সেটাকে প্রিভিয়াস কোনো ফাইলের সাথে মিলানোর চেষ্টা করে এবং সে কম্পাইল করার চেষ্টা করে যে আসলে এটা কোন ধরনের ফাইল। সেটা যখন যে ধরনের ফাইল হয় আপনাকে সেইভাবে সেটার আউটপুট দেখায়। যদি জেপিজি হয় তাহলে স্ক্রিনে পিক্সেল দেখায়, যদি ভিডিও হয় তাহলে একই সাথে অসংখ্য পিক্সেল দেখে অ্যানিমেশনের মাধ্যমে আমরা ভিডিও দেখছি। ঠিক তেমনই ডট এইচটিএমএলও একই কাজ করে। ডট এইচটিএমএলও প্রিভিয়াস কোনো ফাইলের সাথে মিলিয়ে দেখছে যে আসলে এটা কোন ধরনের ফাইল। যখন সে দেখতেছে আসলে এটা ডট এইচটিএমএল অর্থাৎ আমাদের কোনো ব্রাউজারে রান করার জন্য, তখন সে সেটাকে ডিরেক্ট ব্রাউজারে নিয়ে যাচ্ছে এবং ব্রাউজার সেটাকে কম্পাইল করে আমাদের সামনে দেখাচ্ছে কোড। এই হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, তাহলে এবার আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে দেখি। ফাইল তৈরি করার জন্য কি করতে হবে? যে কোনো একটি কোড এডিটর ওপেন করতে হবে। কোড এডিটর ওপেন করার পরে আপনি এখান থেকে ডিরেক্ট সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি প্রথমে, আমরা ফাইলটার নাম অবশ্যই যাই দিই না কেন, কিন্তু তার লাস্টে আমরা কি দিব? ডট এইচটিএম অথবা ডট এইচটিএমএল এই এক্সটেনশনটা জুড়ে দিব। তো আমাদের ফার্স্ট ফাইলের নাম আমরা দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ফাইল সিস্টেম নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করা হবে যে কেন আমি এই ফাইলটার নাম ইন্ডেক্স রাখতেছি। ওকে, তো আমরা একটা ফাইল তৈরি করতেছি যেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হিসেবে সেভ করতেছি। সেটা সেভ করতেছি কোথায়? সেটা আমরা সেভ করব আমাদের ডেস্কটপে। ওকে, সেভ করা মাত্রই দেখুন আমাদের এখানে কি আসছে, একটা ফাইল চলে আসছে। এই যে একটা ফাইল চলে আসছে। ওকে, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট একটা ফাইল তৈরি করলাম। ওকে, এবার একটা কথা বলে রাখি যে আপনারা এইভাবে ফাইল তৈরি করাটা একটা বেটার ওয়ে না।
এইভাবে ফাইল তৈরি করাটা বেটার হয় না, যদিও এটাতে আপনি কোড করতে পারবেন। কিন্তু দেখেন আপনি যখন কোড অ্যাকচুয়ালি শুরু করবেন, ধরেন আপনি সেখানে এইচটিএমএল রাখতেছেন, এইচটিএমএল আরো দুইটা তিনটা ফাইল হতে পারে, সিএসএস ফাইল হতে পারে, জেএসএস ফাইল হতে পারে। তো এই সকল ফাইলগুলো একটার পর একটা এভাবে ছিটাই থাকবে, তখন আপনি আর বুঝতে পারবেন না। এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে কি করা, একটা ফোল্ডার তৈরি করা। ফোল্ডারের নাম দেন আপনি টেস্ট। ফাইল তৈরি করা শিখলাম, ফোল্ডার তৈরি করা শিখলাম। এবার আমরা শিখব যে ভিএস কোড ইনস্টলেশন এবং ভিএস কোড কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় সেটা। ওকে, এবার আমি ভিএস কোড ইনস্টলেশন করার আগে আমি একটু বলে আসছি যে কোড এডিটর কি। ওকে, আজকের ভিডিওটাই যদিও একটু বড় হবে, কারণ দুইটা তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হবে। ওকে, এবার আমরা যাই কোড এডিটর সম্পর্কে। কোড এডিটর কাকে বলে এবং কোড এডিটর বলতে আমি কি বোঝাচ্ছি। কোড এডিটর হচ্ছে কোড লেখার নির্দিষ্ট স্থানকে কোড এডিটর বলে, অর্থাৎ আপনি যেখানে কোড লিখতে পারবেন, কোড লিখে সেটাকে রান করাইতে পারবেন, সেটা অ্যাকচুয়ালি কোড এডিটর। এখন ধরেন আপনি আপনার যে নর্মাল টেক্সট এডিটর আছে, একটু আগে যেটার মাধ্যমে আমরা ফাইল বানাইলাম, তো সেখানেও আপনি কিন্তু কোড লিখতে পারবেন বা কোড রান করাইতে পারবেন, কিন্তু সেটাও কোড এডিটর, বাট আপনি সেটাকে কোড এডিটর অ্যাকচুয়ালি বলতে পারবেন না। কেন? এবার ক্যানের উত্তর যদি আমি দিই, তাহলে আমি বলি যখন আপনি অ্যাকচুয়ালি কোড লেখা শুরু করবেন, একটা ওয়েবসাইট যখন তৈরি করতে শুরু করবেন, ধাপে ধাপে আপনার একটার পর একটা এভাবে লাইন আস্তে আস্তে 100 200 300 লাইন হয়ে যাবে, তখন আপনি এইগুলাকে রিরেঞ্জ বা সাজানো গোছানোর জন্য যে সকল আরো এলিমেন্টস প্রয়োজন, সেই সকল জিনিস আপনি এখানে পাবেন না। এই কারণে আপনার এখানে কোড করতে অনেক কষ্ট হবে, অনেক ঝামেলা হ্যাসেল নিতে হবে। সেই কারণে যদিও টেক্সট এডিটর একটা কোড এডিটর, সেখানেও আপনি কোড লিখতে পারবেন, কোড লিখে রান করাইতে পারবেন, কিন্তু সেটাকে আমরা অ্যাকচুয়ালি কোড এডিটর বলবো না। তার কারণ হচ্ছে যে কোড এডিটর বা কোড লেখার জন্য যেই সকল এনভায়রনমেন্টগুলো প্রয়োজন, আমাদের যে সকল এক্সটেনশনগুলো প্রয়োজন, প্লাগইন প্রয়োজন, সেই সকল প্লাগইন বা এক্সটেনশন এই নর্মাল যে টেক্সট এডিটর আছে আমাদের লোকাল মেশিনে সেটাতে অ্যাকচুয়ালি নাই। এর জন্য বিশেষ কিছু সফটওয়্যার আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং সার্চ দিই বেস্ট কোড এডিটর লিস্ট হিসেবে, সেখানে আমরা বেশ কিছু কোড এডিটর দেখতে পাবো। তো ফার্স্টে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড আছে। ভিজুয়াল স্টুডিও কোড বাদে সাবলিম, নোটপ্যাড প্লাস প্লাস, ভিম, এগুলা অনেক ফেমাস, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। যেমন এখানে আছে পিএইচপি স্টর্ম। আমরা অন্য কিছু না, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। কেন? ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা মাইক্রোসফটের পক্ষ থেকে সবার জন্য ফ্রিতে দেওয়া হয়েছে। এটা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স তিনটার জন্যই ফ্রি। এবং শুধু এই একটা কারণ না, আরো একটা কারণ আছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করা, সেটা হচ্ছে যে ভিএস কোডে আপনি এমন কিছু এক্সটেনশন পাবেন যেটা আপনার কোডের দক্ষতা বলেন বা কোডের স্পিড বলেন আরো অনেকাংশে বাড়িয়ে দিবে। দেন আমরা সার্চ ট্যাবে যে ভিএস কোড লিখে যদি সার্চ দিই, তাহলে আমাদের ফার্স্টেই ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইট আছে সেটা ওপেন হবে। আমরা ওপেন করি। ওপেন করার পর এখানে দেখবেন আমার যে মেশিন সেটা সম্পর্কে সে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে এবং আমাকে ডাউনলোডের জন্য দেখাচ্ছে। এখন ভার্সন হচ্ছে 1.93 ইজ নাও অ্যাভেলেবল, মানে এটা রিসেন্টলি আপডেট হয়েছে। তো আপনারা কিচ্ছু করবেন না, এখানে এসে জাস্ট আপনাদের লোকাল মেশিন সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। আর যদিও ডিটেক্ট না করতে পারে, এখানে অপশন দিয়ে দেয় তারা যে লিনাক্স, ম্যাক বা উইন্ডোজের জন্য ইউজ করতেছেন। তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন, আর যদি অপশন দিয়ে দেয় তাহলে অপশন সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড হতে শুরু করবে। ওকে, এই যে এখানে দেখেন অপশন আমাকে দিয়ে দিয়েছে, আমি কোনটার জন্য ইউজ করতে চাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ, এই যে আমাকে ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে। যদি আমি ডাউনলোডে যাই তাহলে আমাকে ডিরেক্ট দেখেন ডাউনলোড করে দিচ্ছে। ওকে, একটু ওয়েট করি, ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোডটা প্রায় শেষের দিকে। ওকে, আমাদের ডাউনলোড প্রায় ওকে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা যদি সেই ফাইলটার কাছে যাই, দেখেন এই ফাইলটার কাছে যদি যাই, এবং আমার যদিও লিনাক্স অপারেটিং সিস্টেম, আমি উইন্ডোজে বলে দিচ্ছি কিভাবে করবেন, আর ম্যাকে তো যারা ইউজ করেন লিনাক্সের মতোই। ওকে,
ফার্স্ট অফ অল যারা লিনাক্স আছেন তারা কি করবেন, এখানে এসে রাইট ক্লিক করবেন এবং ওপেন ইন টার্মিনাল করবেন। টার্মিনাল করার পরে আপনি ফার্স্ট কমান্ড দিবেন এলএস। এলএস যদি দেন তাহলে আপনাকে ফাইলটা দেখাবে। ওকে, এরপরে আপনাকে কিচ্ছু করতে হবে না, সুডো dpkgi এন্ড দেন আপনি শিফট কন্ট্রোল সি শিফট কন্ট্রোল ভি প্রেস করে আপনি যদি ইন্টার প্রেস করেন এবং আপনার যদি পাসওয়ার্ডটা দেন, দেখবেন সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে লিনাক্স বা ম্যাকের জন্য বা সেম প্রসেস। ওকে, এবার আপনার যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার যে সফটওয়্যার আছে সফটওয়্যারের ওখানে যে আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন, অথবা দুইবার ডাবল ক্লিক করতে পারেন, লেফট কি দুইবার প্রেস করবেন একসাথে, তাহলে আপনাকে দেখবে ওপেন লেখা আসবে। ওপেনে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি জাস্ট নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করলে আপনাকে ইনস্টল করে দিবে। এই হচ্ছে মানে ভিএস কোড ইনস্টলেশন সলিউশন বা এই হচ্ছে সেটআপ। ওকে, ইনস্টল হওয়ার পরে আপনারা যদি আপনাদের ভিএস কোডটা ওপেন করেন, ফার্স্টে ভিএস কোড যদি ওপেন করেন, তো আমরা ফোল্ডার এইভাবে তৈরি করার পর সেটাকে আমরা দুইভাবে এখানে নিয়ে আসতে পারি। ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে দেখেন ফাইলে যাই এবং ওপেন ফোল্ডারে ক্লিক করি, তাহলে আমাকে আমাদের সব ফোল্ডার দেখাবে। এবং আমি যদি হোমে যাই, ডেস্কটপে যাই এবং দেখেন এখানে এই যে টেক্সট নামে যে আমাদের ফোল্ডারটা আছে এখান থেকেও আমরা ওপেন করতে পারি। অথবা আরেকটা ওয়ে হচ্ছে, সহজ বেটার ওয়ে হচ্ছে, আপনি এভাবে আনার পরে আপনি এইভাবে তার আগে বলে দিই এই পপআপটা কি দেখাচ্ছে। পপআপটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি যে ফাইলটা বা ফোল্ডারটা ভিএস কোডে যখনই প্রথমবার নেবেন তখন সেটা ভিএস কোডের জন্য হার্মফুল হতে যাচ্ছে নাকি বেটার কিছু হতে যাচ্ছে সেটা এখানে বুঝাইতে হবে। এই কারণে আপনাকে এই পপআপটা দিচ্ছে যে ইয়েস আই ট্রাস্ট অথরিটি, যে এই অথরিটিকে সে চিনে। আর যদি না চিনেন তাহলে নো আই ডোন্ট ট্রাস্ট দ্য অথরিটি, আপনি এই অথরিটিকে চিনেন না, আপনি এটা চাচ্ছেন না। এই কারণে আপনি যদি চিনেন তাহলে ইয়েস আই অথরিটি অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করে নেবে। দেখেন এখানে চলে আসছে। আর ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে এইভাবে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে পেস্ট করলেই এটা ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে যাবে। ওকে, এতটুকু কমপ্লিট। এরপরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই ফোল্ডারটার মধ্যে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য কি করতে হবে, দেখেন এখানে তিনটা আইকন আছে। ভিএস কোড সম্পর্কে আমি এখানে এক্সট্রা বলতেছি না, কারণ ভিএস কোড যদি বলতে চাই অনেক সময় আরো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা এবং তার সাথে সাথে আপনারাও বোরিং ফিল করবেন। ভিএস কোড রিলেটেড আমার একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনারা যে ভিএস কোড ইনস্টলেশন থেকে ওর যাবতীয় খুঁটিনাটি ওখানে দেখতে পারবেন। এটা আপনাদের জন্য বেটার হবে এবং সময় নষ্টও কম হবে। ওখানে শুধু ভিএস কোড সম্পর্কেই বলা আছে, এই কারণে আপনারা দ্রুত ওখানে বুঝতে পারবেন। ওকে, এরপরে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখানে ফাইল তৈরি করব কিভাবে। ফাইল তৈরি করার জন্য আপনাকে এই যে দেখেন নিউ ফাইল নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে ফাইলের নাম দিয়ে দিবে। এখানে আমরা ইন্ডেক্স ডট কি দিব এক্সটেনশন এইচটিএম অথবা এইচটিএমএল যে কোনো একটা, তো প্রিফার করবো এইচটিএমএল ইউজ করবেন, এটা সবাই ইউজ করে। এইচটিএম দিলেও কোনো প্রবলেম নাই, বাট প্রিফার যে এইচটিএমএল ইউজ করাটাই বেটার। ওকে, আপনার ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা আজকে কোড করব না, বাট একটা কোডের এক্সাম্পল দেখব যে আসলে কি হয়। আমরা এখানে হ্যালো লিখে দিলাম এবং এখানে আমরা আজকে হ্যালো ওয়ার্ড লিখলাম এবং আমরা এই কোডটা রান করে দেখব যে আসলে আমাদের এই কোডটা রান হচ্ছে কিনা। ওপেন উইথ লাইভ সার্ভার এবং দেখেন আমাদের এই কোডটা রান হয়েছে। এই যে এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে। ওকে, তো আমরা আমাদের কোড এনভায়রনমেন্ট সেটআপ করে ফার্স্ট কোড রান করাইতে পারছি হ্যালো ওয়ার্ল্ড। আমরা আমাদের ফার্স্ট কোড হ্যালো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট সেটআপ করার পরে রান করে দেখলাম সেটা সুন্দরভাবে চলছে, এখানে কোনো প্রবলেম নাই। ওকে,
এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকবে। সামনের দিন আমরা আবার আমাদের বয়লার প্লেট কিভাবে নিয়ে আসলাম সেটা দেখব, কিছু এক্সটেনশন সম্পর্কেও বলবো যাতে করে আপনাদের বয়লার প্লেটটা আসে, এবং নতুনভাবে হ্যালো ওয়ার্ল্ড এবং একটা দুইটা ট্যাগ বিবরণ করব। ওকে, তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকছে। সামনের দিন আমরা আবার নতুন কিছু জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।